7ই এপ্রিল 2026। রাত তখন আনুমানিক 2টো। মধ্যপ্রদেশে ধার জেলার গন্দিখাড়া গ্রামের সেই নিস্তব্ধতা হঠাৎ ভেঙে খান খান হয়ে গেল এক মহিলার গগন বিদরী চিৎকারে। ডাকাতি হয়েছে, সবকিছু লুটপাট হয়ে গেছে। ডাকাতি হয়েছে, সবকিছু লুটপাট হয়ে গেছে। সেই মহিলার নাম ছিল প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কার এই গগন বিদরী চিৎকার শুনে প্রতিবেশীরা যখন সেই বাড়ির ভিতরে এসে পৌঁছালেন, তখন চারিদিকে চরম বিশৃঙ্খলা। ঘরের আসবাবপত্র এলোমেলো, আলমারি খোলা, জামা কাপড় মেঝের উপরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এক নজরে দেখলে মনে হবে একদল দুর্ধর্ষ ডাকাত এইমাত্র ঘরটিতে তাণ্ডব চালিয়েছে এবং ঘরের এক কোণে বসে অঝরে কাঁদছেন বাড়ির পুত্রবধূ প্রিয়াঙ্কা। পাশে তার মা লক্ষ্মীবাই এবং জ্যোতি হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু উপস্থিত মানুষের নজর যখন ওই পাশের বিছানাটার দিকে গেল, তখনই পুরো ঘরটির মধ্যে একটা পৈশাচিক স্তব্ধতা নেমে এলো। বিছানার উল্টো দিকে মুখ করে শুয়ে আছেন প্রিয়াঙ্কার স্বামী দেবকৃষ্ণ। প্রথমে দেখে মনে হতে পারে তিনি গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু একটু কাছে যেতেই দেখা গেল বিছানার চাদর আর মেঝের একাংশ ভেসে যাচ্ছে। দেবকৃষ্ণের গলার একদিকে অত্যন্ত নিখুঁত এবং গভীর ক্ষত। পেশায় তিনি ছিলেন একজন শান্ত এবং মশলা ব্যবসায়ী, যার সাথে গ্রামের কারোর কোনো শত্রুতা নেই। সেই মানুষটির এই নৃশংস পরিণতি দেখে উপস্থিত সবার রক্ত যেন হিম হয়ে গেল। আশ্চর্যের বিষয় হলো, ঘরে ধস্তাধস্তির কোনো চিহ্ন নেই, দরজাগুলো ভাঙা হয়নি। তবে কিভাবে ডাকাতেরা এমন সুনিপুণভাবে বাড়ির মালিককে হত্যা করে সবকিছুই নিয়ে চম্পট দিল? আর এই পুরো ঘটনার সময় একই ঘরে থাকা সত্ত্বেও প্রিয়াঙ্কা কেন সামান্য আঁচটুকুও পেল না? স্বামীর রক্ত নিথর দেহ আর স্ত্রীর এই বিরামহীন কান্নার আড়ালে কি শুধুই এক দুর্ভাগ্যজনক ডাকাতির গল্প লুকিয়ে আছে, নাকি এই সাজানো ঘর আর ছড়িয়ে ছিটিয়ে থাকা আসবাবপত্রের ভিতরেই দাফন করা আছে এক পরিকল্পিত এবং শীতলতম অপরাধের নকশা? ওয়েলকাম, আমি শাহিদ। সত্যি বলতে আজকের এই ঘটনাটি বিশ্লেষণ করতে গিয়ে আমি বারবার একটি দ্বিধার সম্মুখীন হয়েছি। আমাদের সমাজে আমরা যাদের সবথেকে আপন মনে করি, যাদের উপর চোখ বন্ধ করে ভরসা করি, সেই আস্থার জায়গাগুলো যখন কোনো এক গোপন লালসা বা বিকৃতি মানসিকতার শিকার হয়, তখন সেই গল্প বলাটা যেমন কঠিন, তেমনটাও জরুরি। আজকের এই কেসটি তথাকথিত কোনো সাধারণ অপরাধের কাহিনী নয়। এটি এমন একটি মনস্তাত্ত্বিক গোলক ধাঁধা, যেখানে প্রতিটি মোড়ে আপনি নিজেকে প্রশ্ন করবেন যে মানুষের হাসি মুখের আড়ালে ঠিক কতটা অন্ধকার লুকিয়ে থাকতে পারে। মধ্যপ্রদেশের সেই শান্ত গ্রামটিতে সেদিন যা ঘটেছিল তা কেবল একটি প্রাণের বিনাশ নয়, বরং দীর্ঘদিনের এক সুনিপুণ অভিনয়ের চূড়ান্ত পরিণতি। আমরা যখনই এই কেসটির গভীরে প্রবেশ করব, তখন আপনি লক্ষ্য করবেন যে ছোট ছোট অসঙ্গতিগুলোকেই আমরা দৈনন্দিন জীবনে উপেক্ষা করি, সেগুলোই কিভাবে একসময় এক ভয়ঙ্কর ধ্বংসলীলার প্রেক্ষাপট তৈরি করে। তাহলে চলুন এবার আমরা মূল ঘটনা জেনে নিই। তবে মূল ঘটনায় যাওয়ার আগে একটি ছোট্ট অনুরোধ। আমরা খুব দ্রুত 10,000 সদস্যের একটি বিশাল পরিবারের দিকে এগোচ্ছি। আপনাদের ভালোবাসা আর সমর্থন ছাড়া হয়তো এই পথ চলা অসম্ভব ছিল। তাই আপনারা যারা আজও আমাদের এই ভিডিও নিয়মিত দেখছেন কিন্তু চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। তো চলুন আপনাদের মূল্যবান সময় আর নষ্ট না করে আমরা আজকের সেই রহস্যময় ঘটনার মূল গভীরে প্রবেশ করি। সকাল হওয়ার আগেই গোয়েন্দাখিড়ি গ্রামের সেই বাড়িতে পুলিশের গাড়ি এসে থামল। অবশ্য প্রতিবেশীরা খবর দেওয়ার পর পুলিশ খুব একটা বেশি দেরি করেনি। ঘরটিতে প্রবেশ করতেই তদন্তকারী অফিসারদের চোখে কিছু সূক্ষ্ম অসঙ্গতি ধরা পড়ল। একদিকে আলমারি খোলা, গহেনার বাক্সগুলো মেঝেতে ছড়ানো। প্রাথমিক দৃষ্টিতে যা দেখে ডাকাতির চিহ্ন বলেই মনে হয়, কিন্তু অভিজ্ঞ পুলিশের চোখ খুঁজছিল অন্য কিছু। পুরো ঘরে কোনো ধস্তাধস্তির চিহ্ন নেই, এমনকি মেঝের ভিতরে রক্তের দাগ পর্যন্ত নেই। একেবারে স্থিতিশীল, যেন কোনো বাধা ছাড়াই অপরাধ
সংঘটিত হয়েছে। পুলিশ যখন সেখানে এসে থামে তখন সেই দেবকৃষ্ণের স্ত্রী প্রিয়াঙ্কা তখনও মেঝেতে বসে বিলাপ করছিল। তার মানসিক অবস্থা এবং পরিবারের অন্যান্য সদস্যদের কান্নায় ভেঙে পড়া দেখে পুলিশ সেই মুহূর্তে কোনো কঠোর জিজ্ঞাসাবাদ করা সঠিক মনে করলেন না। একজন অভিজ্ঞ অফিসারের কাছে তখন মানবিকতা আর তদন্তের ভারসাম্য বজায় রাখাটা খুবই জরুরি। তাই পুলিশ নিঃশব্দে ঘর থেকে প্রমাণগুলো সংগ্রহ করলো এবং দেবকৃষ্ণের নিথর দেহটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়ে দিল এবং তার কিছু সময় পরেই পুলিশও সেখান থেকে বিদায় নিল। কয়েক ঘন্টা পর যখন ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট পুলিশের টেবিলে এসে পৌঁছালো তখন অফিসারদের কপালেও চিন্তার ভাঁজ আরো গভীর হল। রিপোর্টে স্পষ্ট উল্লেখ ছিল দেবকৃষ্ণের শরীরে আঘাত মাত্র একটি, কিন্তু সেটি অত্যন্ত নিখুঁত এবং পেশাদার। 12 ইঞ্চি গভীর সেই ক্ষতটি সরাসরি তার ঘাড় আর মস্তিষ্কের সংযোগস্থলে করা হয়েছিল। রিপোর্টে আরও একটি চাঞ্চল্যকর তথ্য উঠে এলো। আঘাত করার সময় দেবকৃষ্ণ ঘুমের মধ্যে আচ্ছন্ন ছিলেন। তিনি নিজেকে বাঁচানোর জন্য বিন্দুমাত্র সুযোগ পাননি। পুলিশের মনে তখন একটি বড় প্রশ্ন উকি দিতে শুরু করলো। সাধারণ ডাকাতরা সাধারণত টাকা পয়সার জন্য বাড়িতে ঢোকে এবং তারা যদি বাধা পায় তবেই আক্রমণ করে, কিন্তু এখানে কোনো বাধা দেওয়ার সুযোগই দেওয়া হয়নি। ঘাতক জানতো দেবকৃষ্ণ ঠিক কোথায় এবং কিভাবে ঘুমান। এই নিখুঁত আক্রমণ কোনো অপরিচিত ডাকাতের কাজ হওয়া কি আদৌ সম্ভব? পুলিশ বুঝতে পারলো এই কেসটি যতটা সরল মনে হচ্ছে এর আড়ালে লুকিয়ে আছে অত্যন্ত নিকট আত্মীয় কারোর শীতল পরিকল্পনা। এরপরে পুলিশ শুরু করলো এক গভীর তদন্তের নতুন অধ্যায়। থানায় বসে ময়না তদন্তের রিপোর্টটি বারবার পড়ার পর তদন্তকারী অফিসাররা বুঝতে পারলেন চার দেওয়ালের ভিতর থেকে কোনো না কোনো সূত্র ঠিক বেরিয়েই আসবে। তাই তারা দেরি না করে ছদ্মবেশে এবং সরাসরি উভয় পদ্ধতিতেই গোয়েন্দাখেড়ি গ্রামে গিয়ে খোঁজ খবর নিতে শুরু করলেন। প্রতিবেশীদের সঙ্গে কথা বলার সময় পুলিশ একটি বিষয় খুব গুরুত্ব দিয়ে লক্ষ্য করছিল, ঘটনার ঠিক আগের মুহূর্তের পরিস্থিতি। গ্রামের মানুষেরা অত্যন্ত সহজ সরল ভাষায় পুলিশের কাছে যা বর্ণনা করলেন তা তাদের কাছে খুব সাধারণ মনে হলেও তদন্তকারী কর্মকর্তাদের অভিজ্ঞ কানে তা এক বড়সড় সংকেত ছিল। প্রতিবেশীরা জানালেন রাত যখন গভীর, পুরো গ্রাম যখন নিস্তব্ধতায় আচ্ছন্ন, ঠিক তখনই প্রিয়াঙ্কার আত্মচিৎকার শোনা যায়। তিনি চিৎকার করে বলেছিলেন, ডাকাতি হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে, আমাকে বাঁচাও। এই একটি বাক্যই পুলিশের দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিল। অপরাধ বিজ্ঞানের ভাষায় সাধারণত ডাকাতি বা হামলার সময় ভিকটিম আক্রমণ করার সঙ্গে সঙ্গেই চিৎকার শুরু করেন যাতে সাহায্য পাওয়া যায় অথবা ডাকাতদের ভয় দেখানো যায়। কিন্তু এখানে চিৎকারটি শুরু হয়েছে সব কিছু ঘটে যাওয়ার পরে, যখন ডাকাতরা ইতিমধ্যেই এলাকা ছেড়ে চলে গেছে। অফিসারদের মনে তখন একাধিক প্রশ্নের জন্ম নিল। যখন ডাকাতরা ঘরে ঢুকে দেবকৃষ্ণের উপর ওই প্রাণঘাতী হামলা চালাচ্ছিল, প্রিয়াঙ্কা তখন কি করছিলেন? কেন তিনি সেই মুহূর্তেই সাহায্যের জন্য চিৎকার করলেন না? তিনি কি নিজের স্বামীকে বাঁচানোর ন্যূনতম চেষ্টাটুকুও করেননি? নাকি তিনি সুযোগের অপেক্ষা করছিলেন যেন ঘাতকরা তাদের কাজ শেষ করে নিরাপদে বেরিয়ে যেতে পারে? এই সন্দেহজনক সময়জ্ঞান এবং প্রিয়াঙ্কার আচরণের এই অসঙ্গতিগুলো নিয়ে পুলিশ যখন থানায় ফিরে এলো তখন তাদের কাছে একটি বিষয় পরিষ্কার হয়ে গেল। এই ডাকাতি কোনো আকস্মিক দুর্ঘটনা নয়, বরং আগে থেকে সাজানো একটি নিখুঁত চিত্রনাট্য। আর এই নাটকের মূল চরিত্র সম্ভবত সেই বাড়ির ভিতরেই আছে। থানায় ফেরার পর তদন্তকারী অফিসারদের কাছে একটি বিষয় পরিষ্কার হয়ে গেল, প্রিয়াঙ্কা এই ঘটনার সঙ্গে কোনো না কোনোভাবে গভীরভাবে জড়িত। তবে একজন সদ্য বিধবা নারীর উপর সরাসরি কোনো আইনি চাপ প্রয়োগ করা বা তাকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা সেই মুহূর্তে কৌশলগতভাবে ঠিক হবে না, এটা পুলিশ মনে করলেন। তাই তারা চাইলেন এমন কিছু অকাট্য প্রমাণ সংগ্রহ করতে যা প্রিয়াঙ্কার সাজানো গল্পকে তাসের ঘরের মতো ভেঙে দেবে। আর এই উদ্দেশ্যেই পুলিশ প্রিয়াঙ্কার কল ডিটেলস এবং তার ফেলে যাওয়া ডিজিটাল ফুটপ্রিন্টগুলো বিশ্লেষণ করার সিদ্ধান্ত নেয়। যদিও ঘটনার পর থেকে প্রিয়াঙ্কার মোবাইল ফোনটি রহস্যজনকভাবে নিখোঁজ ছিল, কিন্তু প্রযুক্তির সহায়তায় পুলিশ তার হোয়াটসঅ্যাপ সার্ভার থেকে মুছে ফেলা এবং গোপন মেসেজগুলো পুনরুদ্ধার করতে সক্ষম হয়। আর সেই মেসেজগুলো স্ক্রিনে ভেসে আসতেই অভিজ্ঞ অফিসারদের চোখ কপালে উঠে যায়।
ময়নাতদন্তের রিপোর্টে যে নীল নকশার আভাস পাওয়া গিয়েছিল, এখন সেই পুরো খুনের পরিকল্পনাটি পুলিশের হাতের মুঠোয়। মেসেজগুলোতে পাওয়া গেল গত কয়েক মাসের দীর্ঘ কথোপকথন, যেখানে দেবকৃষ্ণকে সরিয়ে দেওয়ার প্রতিটি খুঁটিনাটি আলোচনা করা হয়েছে। এমনকি 31শে মার্চ এবং 4 এপ্রিলের সেই বিফল চেষ্টার ইতিহাসও সেখানে দাফন করা হয়েছিল। সেই ইতিহাসটা আমি আপনাদেরকে একটু পরে জানাচ্ছি। আসলে 4 এপ্রিলের সেই ইতিহাসটা কি ছিল। তো যাই হোক, পুলিশের কাছে তখন আর কোনো অস্পষ্টতা রইল না। এই পৈশাচিক সাম্রাজ্যের মাস্টার মাইন্ড আর কেউ নয়, বরং বাড়ির পুত্রবধূ প্রিয়াঙ্কা। কিন্তু এই ডিজিটাল প্রমাণ থেকে একটি নতুন এবং আরও বড় প্রশ্ন সামনে এলো। কারণ প্রিয়াঙ্কার পক্ষে একা এই ধরনের নিখুঁত হামলা চালানো বা পেশাদার কোনো গুন্ডাকে ভাড়া করাও সম্ভব ছিল না। মেসেজগুলোতে অন্য প্রান্তের এক বা একাধিক ব্যক্তির অস্তিত্বের জোরালো প্রমাণ ইঙ্গিত দিচ্ছিল। সেই রহস্যময় ব্যক্তিটা আসলে কি? প্রিয়াঙ্কার এই সাজানো অপরাধের রাজপ্রাসাদে আর কে কে জড়িত ছিল, সেটাই এখন পুলিশের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো। প্রিয় দর্শক, আসলে কি ঘটেছিল এটা জানতে হলে আমাদেরকে একটুখানি পিছনে ফিরে যেতে হবে, কয়েক বছর পিছনে। সময়টা ছিল 2097 সাল। দেবকৃষ্ণ যখন মাত্র 2 বছরের শিশু, ঠিক তখনই তার বাবার মৃত্যু হয়। মা লক্ষ্মীবাই আর কাকা লক্ষণ পুরোহিতের স্নেহে দেবকৃষ্ণ বড় হয়ে ওঠেন। তাদের পারিবারিক ব্যবসা ছিল ঝাল এবং মশলার ব্যবসা। মধ্যপ্রদেশের এই গ্রামটিতে তখন বেশ এই ব্যবসাটা সুপ্রতিষ্ঠিত ছিল। দেবকৃষ্ণ ছিলেন অত্যন্ত শান্ত এবং পরিশ্রমী একজন যুবক। অন্যদিকে প্রিয়াঙ্কা ছিল পাশের বদনাওয়ার এলাকার মেয়ে। দুই পরিবারের মধ্যে সামাজিক ও আত্মীয়তার দীর্ঘদিনের সুসম্পর্ক ছিল। আর এই সম্পর্কের জের ধরেই দুই পরিবারের বড়রা এক চরম হঠকারিতা সিদ্ধান্ত নিয়ে বসলেন। সাল 2015। দেবকৃষ্ণের বয়স তখন মাত্র 18 বছর, আর প্রিয়াঙ্কার বয়স ছিল তার থেকেও কম। সমাজ এবং ঐতিহ্যের দোহাই দিয়ে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন করা হয়। কিন্তু সেই বিয়েটি ছিল মূলত একটি বাল্যবিবাহ। আইনি এবং সামাজিক জটিলতা এড়াতে বিয়ের মন্ত্র পড়া হলেও তখন প্রিয়াঙ্কার বিদয় বা গৃহপ্রবেশ হয়নি। তারা নিজ নিজ বাড়িতেই থাকতেন। দীর্ঘ 6 বছর পর 2021 সালে যখন প্রিয়াঙ্কার আনুষ্ঠানিক বিদায় হল এবং তিনি প্রথমবার দেবকৃষ্ণের বাড়িতে এসে থাকতে শুরু করলেন, তখন থেকেই শুরু হয় সমস্যার সূত্রপাত। দেবকৃষ্ণ চাইতেন এক শান্ত এবং সুন্দর একটি সংসার, কিন্তু প্রিয়াঙ্কার মন তখন আর এই বাড়িতে ছিল না। দেবকৃষ্ণের মা লক্ষ্মীবাই এবং বোন জ্যোতি প্রিয়াঙ্কাকে আপন করে নেওয়ার সবটুকু চেষ্টা করেছিলেন, কিন্তু প্রিয়াঙ্কা অধিকাংশ সময় বাপের বাড়িতেই কাটাতেন এবং দেবকৃষ্ণের সঙ্গে তুচ্ছ কারণে তর্কে জড়িয়ে পড়তেন। সবথেকে অদ্ভুত বিষয় ছিল প্রিয়াঙ্কা প্রায় দেবকৃষ্ণের গায়ের রং নিয়ে তাকে মানসিক নির্যাতন করতেন। অথচ দুই পরিবারের বাবা মায়ের মধ্যে সম্পর্ক ছিল অত্যন্ত গভীর। দেবকৃষ্ণের মা প্রিয়াঙ্কাকে নিজের মেয়ের মতোই আগলে রাখতেন, কিন্তু প্রিয়াঙ্কার চোখে তখন এক অন্য জগতের হাতছানি। শৈশবে নেওয়া সেই অপরিপক্ক বিয়ের সিদ্ধান্তটাই কি তবে এই ধ্বংসের মূল কারণ হয়ে দাঁড়িয়েছিল, নাকি এই 6 বছরে প্রিয়াঙ্কার জীবনে অন্য কোনো একটি কারণ এসে দাঁড়িয়েছিল? চলুন জেনে নেওয়া যাক। দেবকৃষ্ণ যখন নিজের ব্যবসা এবং পরিবারকে একটি সুন্দর ভবিষ্যৎ দেওয়ার লড়াইয়ে ব্যস্ত ছিলেন, ঠিক তখনই প্রিয়াঙ্কার জীবনে প্রবেশ ঘটে এক অন্য ছায়ার। 2017 সালে দুই পরিবারের একটি সামাজিক বিয়ের অনুষ্ঠানে প্রিয়াঙ্কার সঙ্গে প্রথম দেখা হয় রাজগড়ের বাসিন্দা কমলেশ পুরোহিতের। কমলেশ নিজেও বিবাহিত ছিল এবং 2 সন্তানের বাবাও ছিল, কিন্তু সেই প্রাথমিক আলাপ খুব দ্রুতই একটি গোপন এবং গভীর সম্পর্কের রূপ দিতে শুরু করে। দেবকৃষ্ণের থেকে প্রিয়াঙ্কা যে মানসিক দূরত্ব অনুভব করত, কমলেশের সঙ্গে আলাপে যেন তার সেই কৃত্রিম সমাধান তিনি খুঁজে পেয়েছিলেন। এরপর শুরু হয় এক দীর্ঘ এবং বিপজ্জনক প্রেমের অধ্যায়। প্রিয়াঙ্কার বাপের বাড়ির খুব কাছেই ছিল কমলেশের যাতায়াত, ফলে দেবকৃষ্ণের বাড়িতে 5 দিন থাকলে প্রিয়াঙ্কা 10 দিন বাপের বাড়িতে কাটানোর বাহানা করত। তার আসল উদ্দেশ্য ছিল কমলেশের সাথে সময় কাটানো, আর তাদের সম্পর্কের মূল সেতুবন্ধন অর্থাৎ যোগাযোগ মাধ্যম ছিল মোবাইল ফোন। দেবকৃষ্ণের আড়ালে ঘন্টার পর ঘন্টা ভিডিও কল এবং মেসেজে কথা বলাই ছিল প্রিয়াঙ্কার নিত্যদিনের রুটিন।
এমনকি শ্বশুর বাড়িতে থাকা অবস্থায়ও সে কোনো কাজে মন দিত না, বরং নিজের ব্যক্তিগত জগতের ডিজিটাল দেওয়ালে নিজেকে বন্দি করে রাখত। দেবকৃষ্ণের বোন জ্যোতি এবং মা লক্ষ্মীবাই যখনই তার এই অতিরিক্ত ফোন ব্যবহারের প্রতিবাদ করতেন, তখনই প্রিয়াঙ্কা প্রচণ্ড আক্রমণাত্মক হয়ে উঠতেন। তিনি নিজের এই গোপন সম্পর্কটি রক্ষার জন্য পরিবারের শান্তি বিসর্জন দিতেও দ্বিধা করেননি। দেবকৃষ্ণ যখন প্রিয়াঙ্কার এই পরকীয়ার কথা জানতে পারেন, তখন তিনি কোনো হট্টগোল না করে সমাজ আর সম্মানের ভয়ে বিষয়টি মিটিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। তিনি চেয়েছিলেন প্রিয়াঙ্কা যেন নিজের ভুল বুঝতে পেরে ফিরে আসেন। কিন্তু প্রিয়াঙ্কার চোখে তখন কমলেশের সাথে এক নতুন জীবন গড়ার স্বপ্ন। আর সেই স্বপ্ন এতটাই প্রখর ছিল যে তিনি ভুলে গিয়েছিলেন তার এই পথের কাঁটা সরাতে গিয়ে তিনি কি ভয়াবহ পাপের দিকে পা বাড়াতে চলেছেন। তাদের এই নিষিদ্ধ প্রেমই ধীরে ধীরে দেবকৃষ্ণের সাজানোর সংসারকে এক বন্যভূমিতে পরিণত করার প্রেক্ষাপট তৈরি করেছিল। নিষিদ্ধ সম্পর্কের নেশা যখন চরমে পৌঁছালো, তখন প্রিয়াঙ্কা আর কমলেশের কাছে দেবকৃষ্ণ কেবল একজন স্বামী ছিল না, বরং তাদের ভবিষ্যতের পথে এক বিশাল বাধা হিসাবে গণ্য হলেন। প্রিয়াঙ্কার লক্ষ্য ছিল অত্যন্ত পরিষ্কার: দেবকৃষ্ণকে সরিয়ে দিয়ে তার সম্পত্তির অর্ধেক অংশ দখল করা এবং কমলেশের সঙ্গে এক নতুন জীবন শুরু করা। আর এই পৈশাচিক উদ্দেশ্য সফল করতেই তারা এক পেশাদার ঘাতকের সন্ধানে নামে। 2026 সালের 31শে মার্চ কমলেশ তার পরিচিত এবং অপরাধ জগতের সাথে যুক্ত সুরেন্দ্র ভাটি নামে এক ব্যক্তির সাথে যোগাযোগ শুরু করে। স্থির হয় দেবকৃষ্ণকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য সুরেন্দ্রকে 1.5 থেকে 2 লক্ষ টাকা দেওয়া হবে। অবশ্য প্রিয়াঙ্কা নিজের গহনা এবং জমানো টাকা থেকে অগ্রিম হিসাবে 50,000 টাকা সুরেন্দ্রের হাতে তুলে দেয়। এই পরিকল্পনা চূড়ান্ত হয় যে এমনভাবে খুনটি করতে হবে যেন সবাই একে একটি সাধারণ ডাকাতি বলে ভুল করে। পরিকল্পনা অনুযায়ী 4 এপ্রিল ছিল দেবকৃষ্ণের জীবনের শেষ দিন। প্রিয়াঙ্কা সেদিন বাড়ির দরজা খোলা রেখেছিল এবং সুরেন্দ্র আসার অপেক্ষায় ছিল। কিন্তু সেই রাতে সুরেন্দ্র কোনো এক অজ্ঞাত কারণে ওই গ্রামে এসে পৌঁছাতে পারেনি। খুনের এই প্রথম চেষ্টাটি ব্যর্থ হওয়ায় প্রিয়াঙ্কা অত্যন্ত বিচলিত এবং ক্ষুব্ধ হয়ে ওঠে। তার ভেতরে তখন এক অদ্ভুত অস্থিরতা কাজ করছিল। একদিকে দেবকৃষ্ণের সঙ্গে থাকার অনীহা, আর অন্যদিকে পরিকল্পনায় দেরি হয়ে যাওয়ার ভয়। ব্যর্থতার রাগে প্রিয়াঙ্কা কমলেশকে চাপ দিতে শুরু করে এবং সুরেন্দ্রের কাছে দেওয়া সেই 50,000 টাকা ফেরত চায়। সে এতটাই মরিয়া হয়ে উঠেছিল যে সুরেন্দ্রের উপর তার আর কোনো ভরসাই ছিল না। তবে অপরাধ জগতের মানুষ সুরেন্দ্র ভাটি জানত টাকা ফেরত দেওয়া মানে নিজের পরাজয় মেনে নেওয়া। তাই সে প্রিয়াঙ্কাকে আশ্বস্ত করে এবং নতুন এক তারিখ নির্ধারণ করে। সুরেন্দ্রের সেই নতুন সিদ্ধান্ত ছিল আরও ভয়ঙ্কর। সে কথা দেয় এবার কোনো ভুল হবে না এবং অত্যন্ত পেশাদারভাবে দেবকৃষ্ণকে সরিয়ে দেওয়া হবে। প্রিয়াঙ্কার সেই জেদ আর সুরেন্দ্রের পেশাদার খুনি মানসিকতা মিলে দেবকৃষ্ণের মৃত্যুর পরোয়ানা যেন দ্বিতীয়বার লেখা হয়ে গেল। আর সেই চূড়ান্ত দিনটি ছিল 7ই এপ্রিল। 7ই এপ্রিলের সেই অভিশপ্ত রাত। প্রিয়াঙ্কা এবং সুরেন্দ্রের পরিকল্পনা অনুযায়ী দিনটি ছিল দেবকৃষ্ণের জীবনের শেষ অধ্যায়। সেদিন বিকেল থেকেই প্রিয়াঙ্কার আচরণে এক অদ্ভুত নিস্তব্ধতা ছিল। বাড়ির প্রধান দরজাটি ভেতর থেকে বন্ধ করার অভিযোগ করলেও রাতের অন্ধকারের সুযোগ নিয়ে সে সেটি খোলা রেখে দেয়। ঘড়ির কাঁটায় তখন রাত আনুমানিক 2টো। সারা গ্রাম যখন গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই নিঃশব্দে সেই বাড়ির ভেতরে প্রবেশ করে ভাড়াটে খুনি সুরেন্দ্র ভাটি। সুরেন্দ্রের জন্য পথটি আগে থেকেই পরিষ্কার করে রেখেছিল প্রিয়াঙ্কা। সে জানতো দেবকৃষ্ণ ঠিক কোন ঘরে কিভাবে ঘুমায় এবং কোনো বাধা ছাড়াই সুরেন্দ্র সরাসরি দেবকৃষ্ণের ঘরে পৌঁছে যায়। আর সেখানেই বিছানায় তখন অঘরে ঘুমাচ্ছিলেন দেবকৃষ্ণ। অপরাধীর পরিকল্পনা এতটাই নিখুঁত ছিল যে দেবকৃষ্ণ তার চোখ খোলারও সুযোগটুকু পায়নি। সুরেন্দ্র তার সঙ্গে আনা ধারালো অস্ত্র দিয়ে দেবকৃষ্ণের ঘাড় ও মাথার মধ্যস্থলে আঘাত করে। সেই ক্ষতটি ছিল প্রায় 12 ইঞ্চি গভীর, যেটা আমি আপনাদেরকে আগেও বলেছি। এই দেবকৃষ্ণের দেহ নিথর হয়ে যায়। কোনো ধস্তাধস্তি বা আত্মরক্ষার সুযোগটুকু সেখানে ছিল না।
কাজ শেষ হওয়ার পর শুরু হয় প্রিয়াঙ্কার সেই ঠান্ডা মাথার নাটকের দ্বিতীয় দৃশ্য। খুনি সুরেন্দ্রকে নিরাপদে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ করে দিয়ে প্রিয়াঙ্কা ঘরের ভিতরে তাণ্ডব শুরু করে দেয়। সে নিজের হাতেই আলমারি খুলে গহনা আর নগদ টাকা বের করে গোপন জায়গায় লুকিয়ে রাখে। ঘরের জিনিসপত্র, জামা কাপড় এবং আসবাবপত্র এমনভাবে মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে দেয় যেন দেখে মনে হয় 3 থেকে 4 জন ডাকাত মিলে সেখানে বড় ধরনের লুটপাট চালিয়েছে। শুধু তাই নয়, নিজেদের সাজানো গল্পকে বিশ্বাসযোগ্য করতে সে সুরেন্দ্রকে দিয়ে নিজের হাত পা বেঁধে নেওয়ার এক নাটকও সাজায়। 15 মিনিট পর যখন সে নিশ্চিত হয় যে সুরেন্দ্র এবং তার প্রেমিক কমলেশ এলাকা ছেড়ে অনেকটাই দূরে চলে গেছে, ঠিক তখনই প্রিয়াঙ্কার সেই সুপরিকল্পিত চিৎকার ভেসে আসে। ডাকাতি হয়েছে, ডাকাতরা সব লুট করে নিয়ে গেল। পাশের ঘরে থাকা দেবকৃষ্ণের মা লক্ষ্মীবাই এবং বোন জ্যোতি সেই চিৎকার শুনে দিশেহারা হয়ে ছুটে আসেন। তারা এসে যা দেখলেন তা কোনো সুস্থ মানুষের কল্পনারও বাইরে ছিল। এদিকে ওদিকে ছড়িয়ে ছিটে থাকা আসবাবপত্র আর অন্যদিকে ভিজা দেবকৃষ্ণের প্রাণহীন দেহ। পুরো গ্রাম তখন সেই কান্নার আওয়াজে জেগে ওঠে, কিন্তু কেউ জানতো না যে কান্নার অভিনয় করা ওই নারীটি আসলে এই বন্যভূমির মূল কারিগর। তদন্তের জালে যখন প্রিয়াঙ্কা পুরোপুরি আটকে পড়ল, তখন পুলিশ তাকে থানায় মুখোমুখি জিজ্ঞাসাবাদের জন্য ডেকে নিয়ে আসে। সামনে রাখা ডিজিটাল প্রমাণ আর উদ্ধার হওয়া গহনাগুলো দেখে প্রিয়াঙ্কার সাজানো ডাকাতির গল্প তখন বালির বাঁধের মতো ভেঙে পড়েছে। দীর্ঘ জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তদন্তকারী অফিসার অত্যন্ত শান্ত স্বরে প্রিয়াঙ্কাকে একটি প্রশ্ন করে, যা উপস্থিত সবার মনেই ঘুরপাক খাচ্ছিল। তারা জিজ্ঞাসা করে, তোমার যদি দেবকৃষ্ণকে পছন্দই না ছিল তবে তাকে সরাসরি ডিভোর্স দিয়ে চলে যেতে পারতে? তাকে এমনভাবে নিষ্ঠুরভাবে শেষ না করে অন্তত বাঁচার সুযোগটুকু তো তাকে দিতে পারতে। কেন তাকে পৃথিবী থেকেই সরিয়ে দিতে হলো? এই প্রশ্নের উত্তরে প্রিয়াঙ্কা যে কথাটি বলল তা শুনে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তাদেরও রক্ত যেন হিম হয়ে গেল। কোনো অনুশোচনা বা চোখের জল ছাড়াই প্রিয়াঙ্কা অত্যন্ত ঠান্ডা গলায় উত্তর দেয় যে দেবকৃষ্ণকে শুধু ছেড়ে দিলে সে তার সম্পত্তির অর্ধেক ভাগ কোনোদিনই পেত না। প্রিয়াঙ্কার লক্ষ্য ছিল অত্যন্ত স্পষ্ট। সে চেয়েছিল একাধারে মুক্তি এবং দেবকৃষ্ণের সারা জীবনের উপার্জিত অর্থ ও সম্পত্তি। তার মতে দেবকৃষ্ণ বেঁচে থাকলে আইনি লড়াই এবং সামাজিক জটিলতায় সম্পত্তি পাওয়া অনিশ্চিত হয়ে পড়ত। প্রিয়াঙ্কা আরও জানায় যে সে চেয়েছিল তার ভবিষ্যতের পথে যেন কোনো কাটা বা বাধা অবশিষ্ট না থাকে। দেবকৃষ্ণকে চিরতরে সরিয়ে দিলে একদিন যেমন সে বিপুল সম্পত্তির মালিক হবে, অন্যদিকে প্রেমিক কমলেশের সাথে কোনো পিছুটান ছাড়াই নতুন জীবন শুরু করতে পারবে সে। শুধুমাত্র নিজের লোভ আর বিলাসবহুল জীবনের লালসাকে পূর্ণ করতেই প্রিয়াঙ্কা যে কতটা নিস্পৃহভাবে এই খুনের সিদ্ধান্ত নিয়েছিল তা তার প্রতিটি কথায় ফুটে উঠছিল। এই স্বীকারোক্তি কেবল একটি অপরাধের স্বীকারোক্তি ছিল না, বরং তা ছিল এক চরম অমানবিক মানসিকতার বহিঃপ্রকাশ, যা একটি সাজানো সংসারকে সির্ফ টাকার লোভে শ্মশানে পরিণত করতে দ্বিধা করেন। দেবকৃষ্ণের হত্যাকাণ্ডের এই পুরো ঘটনাটি আমাদের সামনে একটি নতুন অপরাধের গল্প নয়, বরং কিছু কঠিন বাস্তবতাকে তুলে ধরে। আইনি প্রক্রিয়ায় হয়তো প্রিয়াঙ্কা এবং তার সঙ্গী অর্থাৎ কমলেশ কঠিন শাস্তি পাবে, কিন্তু যে জীবনটি হারিয়ে গেল তার কোনো দিন কি ফিরে আসবে? এই ঘটনার গভীরে তাকালে আমরা এক অদ্ভুত দোটানায় পড়ে যাই। প্রিয়াঙ্কার এই নৃশংস অপরাধ বা সম্পত্তির প্রতি তার অন্ধ লোভের কোনো অজুহাত হতে পারে না, কিন্তু আমরা কি একবারও ভেবে দেখেছি সেই শুরুর কথাটা? 2015 সালে যখন তাদের বিয়ে হয় তখন তারা দুজনেই ছিল অপ্রাপ্তবয়স্ক। সমাজ আর ঐতিহ্যের দোহাই দিয়ে সেই যে বাল্যবিবাহের ভিত গড়া হয়েছিল তা কি আসলে কোনো সুস্থ সম্পর্কের জন্ম দিতে পারত? হয়তো সেই ভুল সিদ্ধান্তটাই ছিল এই ধ্বংসলীলার প্রথম বীজ। আজ দেবকৃষ্ণের পরিবার পুরোপুরি নিঃসঙ্গ আর প্রিয়াঙ্কার ভবিষ্যৎ অন্ধকার। এখানে দোষ কি শুধুই প্রিয়াঙ্কার, যা দুটি মানুষকে তাদের ইচ্ছা বা পরিণতির কথা না ভেবেই এক শিকলে বেঁধে দিয়েছিল? আপনারাই বলুন, সম্পত্তির লোভ নাকি পরিস্থিতির চাপে পিষ্ট হওয়া এক বিকৃতি মানসিকতা এই ধ্বংসলীলার জন্য দায়ী? আসলে কে ছিল দায়ী? প্রিয় দর্শক, এই মামলার সব তথ্য বিশ্লেষণ করার পর আপনাদের কি মনে হয় আসল দোষী কে? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।
তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সতর্ক থাকবেন এবং অন্যকে বিশ্বাস করার আগে তাকে ভালোভাবে যাচাই করে নেবেন।